আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার ব্লাড রিপোর্ট ভালো নয়, শারীরিক অবস্থা খুব খারাপ। অভিযোগ মির্জা ফখরুলের আগের চেয়ে ভালো তার শারীরিক অবস্থা, জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় পর্যায়ে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। ডাকসু ভিপি নূর সহ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে 1.5 ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। নকশা বহির্ভূত ভবন মালিকদের নোটিশ, রাজুকের শনিবার থেকে মাঠে নামছে ঢাকা উত্তর সিটির টিম। বনানী অগ্নিকাণ্ডে দায়ীরা ক্ষমতাবান হলেও ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। বললেন অনুমতি দিয়েছেন ডক্টর কামাল, গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থার হুঁশিয়ারি সুব্রত চৌধুরীর। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খারাপ, রক্তের রিপোর্ট ভালো নয়, তিনি খেতে পাচ্ছেন না। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 7 এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে বিএনপি। এতে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বিএনপির মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। আমরা সবসময় চেয়েছি যে তাকে তার ইচ্ছা মতো একটা স্পেশালাইজড হসপিটাল, একটা বিশেষ হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হোক। সরকার আমাদের সে কথায় কর্ণপাত করেনি, না করে তাকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ। তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে, সেই রক্ত পরীক্ষা দেখা গেছে যে প্রতিটি পরীক্ষাই তার শরীরের জন্য হুমকি স্বরূপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের অবশ্যই মুক্ত করে আনতে হবে। এই ফ্যাসিবাদী চরম স্বৈরাচারী একনায়ক সরকারকে সরাতে হলে আমাদের একটি মাত্র পথ, সে পথ হচ্ছে দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 7 এপ্রিল রোববার ঢাকায় সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হবে বিএনপির উদ্যোগে। আমরা এই জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় আমরা দরখাস্ত করেছি। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল KM মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় খুশি বিএনপি চেয়ারপারসন। আজকে এখন পর্যন্ত যেভাবে আমরা শুরু করেছি ওনাকে কেবিনে দেওয়া থেকে শুরু করে আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি। আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন, উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন, অ্যান্ড উনি ভালো আছেন। সো আমার মনে হয় যে আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। বিএনপির বড় নেতারাই খালেদা জিয়ার সুচিকিৎসা বা নির্দোষ প্রমাণ হয়ে তিনি মুক্তি পান, এর কোনোটি চান না, বলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তাই তারা নিজেদের নেত্রীর স্বাস্থ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী ভরাডুবির পর বিএনপি মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। মঙ্গলবার মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে স্থানীয় এমপি সাদেক খানের সম্বর্ধনায় হানিফ এসব কথা বলেন। বিএনপি নেতাদের অভিযোগ খণ্ডন করে হানিফ বলেন, গণতন্ত্র আর কথা বলার অধিকারের সুযোগ নিয়ে বিএনপি উল্টো মিডিয়ার মাধ্যমে প্রতিদিন মিথ্যাচার করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান ও অভিযানের কথা পুনর্ব্যক্ত করেন। সড়কি শৃঙ্খলা নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিকল্পনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম।
বেগম খালেদার আপত্তি নেই, উনি খুব সন্তুষ্ট চিত্তে উনি হাসিভাবে এটা তার চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন তার চিকিৎসা নিয়ে। অথচ তার নেতারা এইদিকে সন্তুষ্ট না। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে নির্দোষ প্রমাণ হয়ে ঘরে ফিরে আসুক, এটা মনে হয় বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতারাই সেটা চায় না। তারা চায় বেগম খালেদাকে কারাগারে রেখে অসুস্থতার কথা বলে রাজনৈতিক ইস্যু তৈরি করে তারা রাজনীতির মাঠে টিকে থাকতে চায়। অটিজমে আক্রান্তরা জাতির বোঝা নয়, অবহেলা না করে তাদের অধিকার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের সুপ্ত মেধাকে কাজে লাগানোর পাশাপাশি কর্মসংস্থানে বিত্তশালীদের এগিয়ে আসার কথা বলেন। প্রধানমন্ত্রী ঘোষণা দেন আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে। সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার স্লোগান নিয়ে এবার সারা বিশ্বে 12তম অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নীলবাতি প্রজ্বলন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী অটিজম আক্রান্তদের অধিকার নিশ্চিতে তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পর্যায়ক্রমে সব বিভাগ ও জেলায় প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্র গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রায় 14 লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী মানে অটিজম অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী। এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে বা এই বাজেটে আগামী যে বাজেট দেবো সেখানে যতগুলি আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। আর আমরা যে ট্রাস্ট ফান্ড করে দিয়েছি, এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমেও আমরা সহায়তা দেব। সেই ক্ষেত্রে বিত্তশালী যারা তাদের বলবো যে সকল ট্রাস্ট ফান্ডে তারা অনুদান দিতে পারেন বা এই ধরনের পরিচর্যা কেন্দ্র হলে সেখানেও তারা বিশেষভাবে সহযোগিতা করতে পারেন। বলেন শুধু সহানুভূতি নয়, প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিত করতেও আন্তরিক সরকার। আল্লাহ একটা মানুষকে এইভাবে তৈরি করেছে, তাকে তো অবহেলা করা কোনো সুস্থ মানুষের কাজ না। আমরা মানবতার কথা বলি, মানবাধিকারের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু এই মানুষগুলির প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত, আরও দায়িত্বশীল হওয়া উচিত। ছোট্টবেলা থেকে আমরা শিখেছি কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, সেটাই শিক্ষা স্কুলে দেওয়া উচিত। আর তাদেরও শিক্ষা দীক্ষার জন্য সকলের সাথে মিলিত হয়, সেভাবেই আমরা চাই। অটিজমে বিশেষ অবদান রাখায় 3 ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ 11 জনকে অনুষ্ঠানে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর ভিপি নুরুল হক নূরকে 1.5 ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে। অভিযোগ উঠেছে হল, সংসদ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। বিকেল 5টার দিকে সঙ্গীদের নিয়ে ভিপি নূর SM হলে ঢুকলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, SM হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ হাসানকে গতকাল রাতে মারধর করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। এই ঘটনার প্রতিবাদ জানাতে আজ বিকেল 4টায় TSC রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুরুল হক নূর। মানববন্ধন শেষে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে SM হলে ঢোকেন তিনি। নূর ও তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, নূর SM হলে ঢোকার পরপরই হল শাখা ছাত্রলীগ সভাপতি তাহসান হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান তাপসের নেতৃত্বে তাদের অবরুদ্ধ করা হয়। সন্ধ্যা 6:30টার দিকে হল প্রধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ারদার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর তারা হল থেকে বের হয়ে আসতে সক্ষম হন। সন্ধ্যায় ক্যাম্পাসে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষও ঘটে। রাজধানীতে বহুতল ভবন তৈরি ও নিরাপত্তার ত্রুটি খুঁজতে আজও মাঠে নামে রাজুকের টিমগুলো। রাজধানীতে 8টি জোনে ভাগ করে চলছে ঝুঁকিপূর্ণ ভবন খোঁজার এই অভিযান। তবে বনানীর বেশিরভাগ টাওয়ারের মালিক রাজুকের অভিযান থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন। এদিকে ত্রুটিপূর্ণ ভবন মালিকদের নোটিশ দিয়েছেন রাজুক কর্মকর্তারা। সকালে বনানী ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন রাজুকের কর্মকর্তারা। এই এলাকার ইরেকটাস, সফরা, আতাতুর্ক হক প্লাজা, আহমেদ টাওয়ার সহ বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা। অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেন কয়েকজন মালিক।
রাজুকের অনুমোদন সাপেক্ষে আমরা এটা করেছি। এখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আস্তে রাস্তাও বড় হচ্ছে, সবকিছু ফুটপাতও বড় হচ্ছে। এখন যদি রাজুক থেকে বলে যে আপনাদের এই জিনিসটা পরিবর্তন করতে হবে, ফাইন, আমরা অবশ্যই করব, কেন করব না। ওই সময়ের বেলায় ঠিক ছিল, হয়তো এখন এই বর্তমান পরিস্থিতিতে হয়তো জিনিসটা হয়তো একটু ব্যত্যয় ঘটছে আমাদের মনে হয়। এতদিন ধরে আসলে কেউ এই বিষয়ে আপনাদের কোনো নোটিশ? আমাদেরকে কখনো কোনো অফিসার, রাজুকের দেখা উচিত ছিল, রাজুক আমাদের কাছে কখনো বলা নেই। তবে কয়েকটি ভবনের মালিক গা ঢাকা দেয়ায় রাজুক অনুমোদিত নকশা দেখতে পারেননি কর্মকর্তারা। এসব ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। তা আমরা এখন আসছি যে এই যে অনিয়মগুলো যেটা আমরা আইডেন্টিফাই করব, সেটা আমরা দূরীভূত করার জন্যই আমাদের কার্যক্রম চালানো। সামনে পিছনে সেটব্যাকের বিষয়টা আগেও ছিল, বর্তমানেও আছে। তবে রাজুকের এই অভিযানের প্রতি আস্থা নেই সাধারণ মানুষের। আমি দায়ী করব কাদেরকে জানেন? যারা অসাধু কিছু রাজুকের কর্মকর্তা আছে, তারা এর সাথে জড়িত। আপনারা যখন এই বিল্ডিংগুলা 20 তলা 22 তলা বিল্ডিং হয়, একদিনে হয়ে যায় না। হ্যাঁ, আপনারা অনুমোদন দেন, হয়তো 18 তলার অনুমোদন দেন, ওইটারে 23 তলা বানায়, তখন রাজুক কোথায় থাকে? এটার জন্য দায়ী সবাই, আমি মনে করি সবাই দায়ী, মালিক থেকে শুরু করে রাজুক থেকে শুরু করে সবাই দায়ী। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার থেকে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে মাঠে নামবে তারা। নিরাপদ নিশ্চিত আমাদের সকলের জন্য করতে হবে এবং এটা আমাদের সকলের দাবি যে বিল্ডিংয়ে যারা থাকবেন আর কালক্ষেপণ না করে যা যা দরকার আপনারা জেনে নিন। বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু রাজুক কর্মকর্তা নয়, দায়রা ক্ষমতাবান হলেও আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে অগ্নি নিরাপত্তা বিশ্লেষক রাশেদুল ইসলাম বলেছেন, অনিয়ম করে সুউচ্চ ভবন তৈরির জন্য রাজুক তাদের দায় এড়াতে পারে না। বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর থেকেই নড়েচড়ে উঠেছে সরকারের বিভিন্ন সংস্থা। অনিয়ম করে ভবন নির্মাণের জন্য মালিকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে, অথচ চোখের সামনেই দিনের আলোতে অনিয়ম করে এসব ভবন তৈরি হয়েছে। রাজুক এবং ফায়ার সার্ভিসের পর্যবেক্ষক দল রয়েছে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এতদিন দায়িত্বশীল কারো নজরদারিতেই ছিল না মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এসব ভবন। রাজুক আসলে কোনোভাবেই তার দায়টি এড়াতে পারে না, কারণ তাদের এক ইন্সপেকশন টিম আছে, তাদের এই ভবনগুলো চিহ্নিত করা দরকার ছিল। এই ইন্সপেকশন বডিগুলো যদি ঠিকমতো ফাংশনাল না হয়, তাহলে কিন্তু যারা অপরচুনিস্ট গ্রুপ, এই যে বহুতল ভবনের মালিকরা, তারা তাদের দায়গুলোকে এড়িয়ে যাবে, তারা জবাবদিহিতার আওতায় থাকবে না এবং আমাদের এই বহুতল ভবনের এই অগ্নি নিরাপত্তার ঘটনাগুলি কিন্তু ঘটতেই থাকবে। এদিকে কলাবাগান থানার নতুন ভবন উদ্বোধন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, বনানী এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের উপর থেকে নির্দেশ রয়েছে অভিযুক্তদের শনাক্ত করার ব্যাপারে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। মামলার তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আসামি দুজনকে আমরা রিমান্ডে এনেছি, ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে যারা আসবে, সে যেই হোক, তার অবস্থান যাই হোক, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহল থেকে নিরপেক্ষভাবে কাজ করে দায়ীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমাদের প্রতি নির্দেশনা আছে। পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পুরানো ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহিদ মেনশনের মালিকের দুই ছেলে মোহাম্মদ হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের নির্দেশ দেন। এদিন হাইকোর্টের দেয়া 3 সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 11 মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের 3 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। গত 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার অগ্নিকাণ্ডে 71 জন নিহত হন, আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় এই মামলা করেন।
শপথ নিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি। দলের সিদ্ধান্তে শপথ নিয়েছেন বলেও জানিয়েছেন মোকাব্বির খান। এদিকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন মোকাব্বির। তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নানা নাটকীয়তার পর অবশেষে মঙ্গলবার সংসদ ভবনে সিলেট ২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। উদ্দেশ্য এমপি হিসেবে শপথ নেওয়া। বেলা 12:15টার দিকে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার সংসদ ভবন কার্যালয়ে মোকাব্বিরকে শপথ বাক্য পাঠ করান। পরে সাংবাদিকদের মোকাব্বির খান বলেন, দলের সিদ্ধান্তেই শপথ নিয়েছেন তিনি। প্যাড চুরি করে চিঠি দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোকাব্বির বলেন, তার বিরুদ্ধে দেয়া এমন বক্তব্য অপ্রত্যাশিত। ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি এবং যে চিঠিটা এখানে এসেছে সেই চিঠিটা আমি নিজে দেই নাই। সেই চিঠিটা ড্রাফট করার পরে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির একজন সম্মানিত সদস্য উনি নিজেই নিয়ে আসছেন। এদিকে বিকালে গণফোরাম কার্যালয়ে দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, দলের সিদ্ধান্ত অমান্য করেছেন মোকাব্বির খান। দলকে বিব্রত করা তার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ বলে মন্তব্য করেন তিনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে গণফোরামের 2 জন যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না, এবং জাতীয় ঐক্যফ্রন্টেরও সিদ্ধান্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচিত তারা কেউ শপথ নেবেন না। সেই সিদ্ধান্ত আমারও এখন বহাল আছে। উনি হঠাৎ সিলেট থেকে ঘুরে এসে নিজে দলীয় সিদ্ধান্ত বলে প্যাড ব্যবহার করে, যে প্যাডে মন্টু ভাই দেওয়ার কথা সেই প্যাডে উনি নিজে সই করে দলীয় সিদ্ধান্ত বলে এটাকে চালিয়ে গেলেন। এখন যেহেতু তিনি আমাদের প্রেসিডিয়াম মেম্বার মোকাব্বির খান, সুতরাং তার বিষয়টি আমাদেরকে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সুলতান মনসুর ও মোকাব্বিরের শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি থেকে নির্বাচিত 6 জন ছাড়া অন্য 2 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোটার শূন্য উপজেলা নির্বাচন প্রমাণ করেছে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা তলানির দিকে যাচ্ছে, এমনটাই মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। ভোটারবিহীন নির্বাচনে নানা অভিযোগ সত্ত্বেও সুষ্ঠু নির্বাচনের দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এসব মন্তব্যে কমিশনের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আর ফেমার নির্বাহী পরিচালক মুনিরা খান মনে করেন, ভোটাররা কেন্দ্রে আসেনি, সেই দায় কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। 31 মার্চ পর্যন্ত 4 দফায় 465 উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল কমিশন। এর মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 3টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় 30টিতে নির্বাচন হয়নি। এছাড়া আদালতের আদেশে 10 এবং কমিশনের সিদ্ধান্তে 7 উপজেলায় নির্বাচন স্থগিত হয়। বাকি 418 উপজেলায় ভোটের যে চিত্র দেখা গেছে তা হতাশ করেছে সবাইকে। ভোটার উপস্থিতি দেখা না গেলেও প্রথম ধাপে 43.32, দ্বিতীয় ধাপে 41.25, তৃতীয় ধাপে 41.41 এবং চতুর্থ ধাপে 36.50% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন মনে করছেন, ভোটার উপস্থিতির এই হারের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। মানুষের যেখানে আগ্রহ ছিল সবচেয়ে বেশি ন্যাশনাল ইলেকশনে ভোটটা দেওয়া, সেটা তো সাবস্টিটিউট হতে পারে না উপজেলা বা অন্য কোনো ইলেকশন। তো সেই জায়গাটাতে কমিশন ফাংশন করতে পারেনি। এখন এই অবস্থা যদি চলে, তার মানে এটা একটা চরম হতাশাজনক অবস্থা ইলেকট্রাল সিস্টেমের মধ্যে। কাজে এই লোকাল ইলেকশনটা দলীয় প্রতীকে হওয়া এখন পর্যন্ত আমাদের দেশে সেই কালচার গড়ে ওঠেনি। যেখানে রাত্রে ভোট দেওয়ার অভিযোগ আমরা দেখছি, যেখানে ভোটাররা কম এসেছে, ওনারা যতই বলুক না কেন যে ভোটার আসেনি এটা আমাদের দায়িত্ব না, এটা কিন্তু না। আমি যেটা আগেই বলেছি যে ভোটার এডুকেশনটা খুব দরকার। কালেকটিভ এক্সপ্রেশন অফ দ্য পিপল হচ্ছে একটা নির্বাচন। এখন আমরা কালেকটিভ এক্সপ্রেশনটা দেখাচ্ছি না, যে আমি কাকে চুজ করছি সেটা কেন দেখাচ্ছি না, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রথম 2 ধাপের নানা অভিযোগের পর শেষ 2 ধাপে কমিশন বিভিন্ন উপজেলায় নির্বাচন স্থগিত ছাড়াও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কিছু রদবদল করেছে। এলাকা ছাড়ার জন্য কয়েকজন সংসদ সদস্যকে সতর্কও করা হয়েছে। তবে এসব উদ্যোগকে কমিশনের ওপর আস্থা ফেরানোর জন্য পর্যাপ্ত মনে করছেন না বিশেষজ্ঞরা। আমার মনে হয় যে এখানে একটু নরমভাবে ইলেকশনটা তারা পরিচালনা করেছে। এখানে আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল। ইসির বোঝা উচিত ছিল যে তাদের প্রতি আস্থা আনার জন্য 100% পারফেক্ট ইলেকশন করাটা এখন খুবই জরুরি ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এখন
কমিশনের উপরে যে আস্থা হারিয়েছে সেই আস্থাটা ফিরে আসছে না। ব্যবস্থাপনার উপরে বিশ্বাস, আস্থা এটা ক্রমেই নিচের দিকে যাচ্ছে। আগামীতে নির্বাচন কমিশনের আরও শক্তিশালী ভূমিকা দেখতে চান বিশেষজ্ঞরা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল জানিয়েছেন, আগামী বাজেটের আকার বাড়বে ৮০,০০০ কোটি টাকার মতো, তবে কারো ওপর করের বোঝা চাপানো হবে না। বিকেলে এক মিট দ্য প্রেসে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, এককালীন ২% অর্থ পরিশোধ করে ঋণ খেলাপিরা ৯% সরল সুদে খেলাপি ঋণ পুনর্গঠনের সুযোগ পাবেন, তবে একমাত্র সৎ ঋণ খেলাপিরাই এই সুযোগ পাবেন। অর্থমন্ত্রী বলেন, দেশের নাজুক ব্যাংকিং পরিস্থিতি নিয়েও আগামীতে ব্যাংকের পরিশোধিত মূলধন ১,০০০ কোটি টাকায় উন্নীত করা হবে। আগামী বাজেটে আয়কর প্রক্রিয়া অনেক সহজ করা হবে বলেও জানান তিনি। বলেন, বাজেটের আকার বাড়লেও বাড়তি করের বোঝা চাপানো হবে না, আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ করা হবে। শেয়ার বাজারে মানুষের আস্থা ফেরাতে নিবন্ধিত ভালো প্রতিষ্ঠানের কর মওকুফের প্রতিশ্রুতিও দেন অর্থমন্ত্রী। সিবিসি টাইল সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার স্বীকারোক্তি চালক ও হেলপারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ আদালতের। ব্যাংকগুলো নষ্ট হচ্ছে ম্যানেজমেন্টের কারণে, বলেছেন অর্থমন্ত্রী। অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি, ছোট ছোট ঋণ দেওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নোয়াখালীর সুবর্ণচরে গত রবিবারের গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আরও ৩ আসামি রায়হান, আরমান ও রুবেলকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গণধর্ষণ মামলায় ৫ আসামিকে গ্রেফতার করা হলো। এর আগে সোমবার গ্রেফতার হওয়া ইউসুফ মাঝি ও আবুল বাশারকে ৭ দিনের রিমান্ড চেয়ে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে নেওয়া হলে বিচারক আগামী বুধবার শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা হাজতে পাঠায়। চরজব্বর থানার ওসি শাহেদ আহমেদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আজিম জানান, নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা শেষ হলে পূর্ণ রিপোর্ট জানানো হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এদিকে চালক ও হেলপার বাস থেকে ফেলে ওয়াসিমকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ওয়াসিম আব্বাসের মরদেহ আগে ময়নাতদন্ত না হওয়ায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন কাজী। ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত সহ সব কাজ শেষে আদালতকে অবহিত করবেন। এদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, ৫ দিনের রিমান্ড শেষে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ওয়াসিমকে হত্যার বিষয়টি স্বীকার করেছে উদার পরিবহনের পরিচালক বাস চালক জুয়েল আহমেদ, হেলপার মাসুক মিয়া। আরেক আসামি বাসের সুপারভাইজার এখনও পলাতক রয়েছে। গত ২৩ মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র ওয়াসিমকে মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাস থেকে ফেলে হত্যা করা হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশে কোনো বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার সরকার বন্ধ করেনি। আইন অমান্য করে ডাউনলিঙ্ক করা চ্যানেলে বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় ২টি প্রতিষ্ঠানকে শুধু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিরা জানান, দেশে পর্যাপ্ত সিনেমা নির্মিত হচ্ছে না। চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও বিশেষ করে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। এছাড়া উপমহাদেশের বিশেষ করে ভারতীয় ছবি বিনিময় ভিত্তিতে আমদানি করাও সময় সাপেক্ষ। এসব সমস্যার যৌক্তিক সমাধান না হলে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে বলে জানান তারা। আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন তথ্যমন্ত্রী। টাকার অভাবে নয়, ম্যানেজমেন্টের কারণে ব্যাংকগুলো নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে পদ্মা ব্যাংকের প্রথম ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। অর্থমন্ত্রী হুঁশিয়ার দেন, ব্যাংকগুলোর অনিয়ম আর মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকগুলোকে আগ্রাসী ঋণ বিতরণ না করে ছোট ছোট ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ঋণ প্রভিশন করে সুদ মওকুফের সুযোগ দেওয়ার সমালোচনা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত না দেয়া কষ্টদায়ক ঘটনা বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
রাজধানীর সদরঘাটে 3 লঞ্চ যাত্রীর ব্যাগ থেকে 8 লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম 50 কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব মুখপাত্র মুফতি মাহমুদ খান। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। জানান, মঙ্গলবার ভোরে সদরঘাটের বরগুনা ঢাকা রুটে চলাচলকারী সপ্তবর্ণা 1 লঞ্চ থেকে 5,05,000 ইয়াবা সহ তুহিন হোসেন ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে 3,40,000 পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় শাহজাহানকে। র্যাবের দাবি, চক্রটি নৌপথে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। বাংলা নববর্ষকে টার্গেট করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে দাবি করে র্যাব। ইয়াবা ব্যবসায় বিদেশি কয়েকজন বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন র্যাব মুখপাত্র মুফতি মাহমুদ খান। আবার নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। ভারতের হতদরিদ্রদের আর্থিক সহায়তা ও কৃষক বান্ধব বাজেট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ কংগ্রেসের অবাস্তবায়নযোগ্য বলেছে বিজেপি। এএফসি কাপে স্বাগতিক নেপালের মানাং মার্সিয়াংদির বিপক্ষে কাল মাঠে নামছে ঢাকা আবাহনী। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য দলটির। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। হতদরিদ্রদের আর্থিক সহায়তা এবং কৃষক বান্ধব বাজেট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রতিক্রিয়ায় একে বিচ্ছিন্নতাবাদী বান্ধব অবাস্তবায়নযোগ্য বলেছে ক্ষমতাসীন বিজেপি। নয়াদিল্লিতে ইশতেহার প্রকাশের আয়োজনে বলা হয়েছে, সরকার গঠন করতে পারলে 1 বছরে 22 লাখ চাকরির ব্যবস্থা করবে কংগ্রেস। ঋণ শোধ করতে ব্যর্থ কৃষকদের কারাগারে না পাঠানোরও আশ্বাস এসেছে। হতদরিদ্রদের ক্রয় ক্ষমতা বাড়াতে পরিবার প্রতি বার্ষিক 72,000 রুপি দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের এবারের ইশতেহারে। এই অনুষ্ঠানে দলীয় সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ করেন, ধারাবাহিক মিথ্যাচার চালাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে জাতীয় নিরাপত্তা, দুর্নীতি এবং পররাষ্ট্রনীতি ইস্যুতে বিতর্কেরও প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি। এদিকে কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করে বিজেপির শীর্ষ নেতা অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, বলকান অঞ্চলের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতকে ভাঙার পায়তারা চলছে। তার অভিযোগ, মাওবাদী এবং জেহাদিদের নিরাপত্তা আশ্বাস দেয়া হয়েছে কংগ্রেসের ইশতেহারে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার ব্লাড রিপোর্ট ভালো নয়, শারীরিক অবস্থা খুব খারাপ। অভিযোগ, মির্জা ফখরুলের আগের চেয়ে ভালো তার শারীরিক অবস্থা, জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। আগামী বাজেটে 14 লাখ প্রতিবন্ধীকে সরকারি ভাতার আওতায় আনা হবে, জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় পর্যায়ে অটিজম পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা। ডাকসু ভিপি নূর সহ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে 1.5 ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। নকশা বহির্ভূত ভবন মালিকদের নোটিশ বাজুকের, শনিবার থেকে মাঠে নামছে ঢাকা উত্তর সিটির টিম। বনানী অগ্নিকাণ্ডে দায়ীরা ক্ষমতাবান হলেও ছাড় নয়, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। অবশেষে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান। বললেন, অনুমতি দিয়েছেন ডক্টর কামাল। গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থার হুঁশিয়ারি সুব্রত চৌধুরী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।